সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী শেষ পরীক্ষা যেটা হয় তারপরে একটা 2-3 দিন বাদ দিয়ে তারপরে সেখানে পরীক্ষাটা হয়, যাতে একটা ছাত্ররা একটা গ্যাপ পায়। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখে যেটা সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। ডেটগুলো এর মধ্যে কয়েকদিনের মধ্যে, এটা খুব একটা গুরুতর কোনো বিষয় না, এটা বোর্ডের বিষয়, তারা এটা অবহিত করবে। একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত। এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে, এবং পরবর্তীকালে আড়াইটা 3টা ওই সময়টাতে অবশ্যই না, তাহলে কি সিদ্ধান্ত কি, তাহলে আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকম ভাবে এফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবলে না, সেটা সরকার বিবেচনা করবে। দাবি তো আর এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে, আপনি কি মানে এখানে কোন রকমের, এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, প্লিজ শেষ হলো আর স্যার, এই অবস্থাপনা রেট ধরেই স্যার বলতে চাই, এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের লার্নিংটা কি স্যার? লার্নিং আগে না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোনো কথা হলো না, আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। না না, আপনার নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। না, এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম, তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেওয়ার তারা যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন, তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি। আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে, এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। এটা নিয়ে এই বিষয় নিয়ে আর অন্য কোনো প্রশ্ন থাকবে? সে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা মারা গেছে বা আহত হয়েছে, গার্ডিয়ান মিনিস্ট্রি হচ্ছে আপনাদের, এটা শিক্ষা মন্ত্রণালয়। আপনারা কি ক্ষতিপূরণের জন্য কোনো ব্যবস্থা করবেন বা বিমান বাহিনীকে চাইবেন কিনা ক্ষতিপূরণ? যেহেতু বড় আমাদের তাদের সাথে আমরা কালকে, আপনারা জানেন, আমরা দুজন উপদেষ্টা এবং আমার চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি আমরা সেখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার। সেটা আমাদের ছিল। আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যাদের মারা গেছেন, যে সমস্ত বাচ্চা চলে গেছেন, তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা। সেই উদ্দেশ্যেই আমরা সেখানে গেলাম। যাবার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা, 6 দফা দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ, সেখানে সকালে অতটা ছিল না, কিন্তু আমাদের 2-2.5 ঘন্টা আলাপে, এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন
যে সেটা আর ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দাওয়া সেগুলো ছিল। দু একটার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল, সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি, সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাপ হলো। আমরা তখনই আমাদেরকে মানে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে, কোনো কারণে দেখা গেল উত্তেজনা আরও প্রলম্বিত হলো, বাইরের থেকেও লোকজন এটা আসলেন এবং আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে, ইনফিলট্রেশন কিভাবে হয়েছিল অ্যান্ড অল দ্যাট। আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে, এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না, ওই স্কুল থেকে যেই মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই কোয়ার্টার মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে একদিন দুদিন থাকবো সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি। পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেগুলো অবশ্যই সেখানে আছে, সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন, আমরা সেই কমিটমেন্ট আমরা দিয়ে এসেছি। আমরা এটুকুও বাড়তি, ওরা যেটা চাইনি সেটা যেটা বলেছি যে যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য কবরস্থানে জায়গা, সেখানে স্পেস সেখানে দেওয়া হয়েছে। এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব। আমরা সংবেদনশীল, তাদের চিকিৎসারও যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা হবে। এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের লার্নিংটাকে আপনারা ডিফেন্স মিনিস্ট্রির সাথে কথা বলবেন কিনা? না, এখানে ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা বলার কিছু নেই। এখানে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছেন, যথাযথ কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা সেখানে কমিট করে এসেছি যে এই আমরা তাদেরকে অবহিত করব। সেটা কোন মাধ্যমে যাবে, কি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস, সেগুলো সেরকম ভাবে এটা হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে তারা জানতে চাচ্ছিলেন যে আপডেটেড ইনফরমেশন। আমরা তখনই এটা আমরা যাওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা কন্ট্রোল রুম ওইখানে আমরা করব, মানে স্কুল কর্তৃপক্ষ করবেন, যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, ছাত্রদের প্রতিনিধি থাকবেন, স্কুল প্রতিনিধি থাকবে এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের তারা থাকবে। এদেরকে নিয়ে তারা আপডেটেড, যে যখনই যদি কোনো অঘটন ঘটে, হসপিটালে যদি স্ট্যাটাসের পরিবর্তন ঘটে, সেটা তাদেরকে জানানো হবে। এবং আমরা আরেকটা জিনিস একেবারে ভীষণ রকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি স্কুলে, যে তোমাদের এই ঘটনাটা ঘটেছে একটা প্রেমিসের মধ্যে, বাটেড অ্যান্ড বাউন্ডেড একটা প্রেমিসের মধ্যে, একটা প্রতিষ্ঠানে, যেখানে প্রতিটা ছাত্রর রেজিস্টারের মধ্যে তাদের নাম তাদের লেখা রয়েছে, শিক্ষকদের নাম রয়েছে। এই ঘটনা যদি ঘটতো আপনার একটা পাবলিক প্লেস, একটা বাজারে বা হাটে বা অন্য রেল স্টেশনে, ওই সমস্ত জায়গায় যদি ঘটতো, তাহলে সেটার অ্যাকাউন্ট করা খুব মুশকিল হতো। আমরা ছাত্রদেরকে আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি স্কুলকে, আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশমিত হোক, তারা বের করুক, এবং যদি কোনো থাকে, মানে এই ব্যাপারে মিসিং পার্সন থাকে, অবভিয়াসলি অথরিটিজ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট। তো সেই ব্যবস্থা করে এসছি। এখনো পর্যন্ত সেদিক থেকে আমার জানা মতে সেরকম হয়নি। সব মানে তারা এটা করছেন এবং সেই দিক থেকে তাদের যে শঙ্কা যেটা ছিল সেটা আই থিঙ্ক বহুলাংশে প্রশমিত হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। না, ওই বিষয়টা তো কালকে হাইকোর্টেরও বোধহয় একটা আজকে পত্রিকায় বললাম নির্দেশনা আছে। না, অবশ্যই এটা পুনর্বিবেচনা তো ডেফিনেটলি দাবিদার যে এই ধরনের এটা হওয়া দরকার এবং আমরা ওদের দাবির মধ্যে রয়েছে, আমরা তার সাথে সহমত প্রকাশ করি। থ্যাংক ইউ। কতদিনের মধ্যে এটা বলার জন্য আসছে দাবিগুলো মানার ব্যাপারে? না, এই দাবিগুলো তো বিভিন্ন রকমের দাবি, কোনোগুলি ইমিডিয়েটলি করা গেছে, যেটা হচ্ছে ওই কন্ট্রোল কমিটি করা। কিছু সময় লাগবে, কারণ আপনার যেটাকে বলে হয় যে কম্পেনসেশন, এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব, কারণ আমরা জানি এটা পুরো জাতি তাকিয়ে আছে এই ক্ষেত্রে। বড় রকমের একটা শোকাবহ একটা বিষয় এবং সেখানে যতটুকু পারা যায় অনিশ্চয়তা, সন্দেহ, এগুলোকে আমাকে অ্যাড্রেস করা, এবং আপনাদের একটা বিশাল এক্ষেত্রে ভূমিকা রয়েছে মিডিয়া, এবং আমরা আশা করি সংবেদনশীলতার সাথে এবং বস্তুনিষ্ঠ যেন এখানে করা হয়, আপনার সংবাদ যেন পরিবেশন করা হয়। অবশ্যই আপনারা ক্রিটিক্যাল থাকবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু মিডিয়াতে এমন তথ্য প্রথম থেকে জেনারেটেড হওয়া শুরু করলো যেখানে বাস্তবের সাথে কোনো সঙ্গতিপূর্ণ নাই, ছবিগুলো AI জেনারেটেড অথচ পুরনো। এই সমস্ত ইররেসপন্সিবল জার্নালিজম ঠিক বলবো না, এই ধরনের যে রিপোর্টিং, এটা শুধুমাত্র লোকজনদেরকে বিভ্রান্ত করে তা না,
একই সাথে সাথে এটা অসম্মানজনকও বটে যারা এখানে নিহত হয়েছে, তাদের পরিবার, তাদের মেমরি, এগুলোকে নিশ্চিতভাবে এটা তাদের প্রতি অসম্মানজনক। সেই কথা বিবেচনা করে আপনাদের মাধ্যমে আমি এটা সকলকে জানাচ্ছি যে থেকে নিবৃত্ত থাকার জন্য। অশেষ ধন্যবাদ।